হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের যে কোষে দেখি 9 আছে, সেই কোষে দেখি 9-এর 8-এর দাগের অঙ্ক থেকে। এর আগের ভিডিওয়ে আমি তোমাদের কোষে দেখি 9-এর 7 দাগ পর্যন্ত অঙ্ক করিয়েছি। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, 8-এর দাগে বলেছে আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 21টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বইয়ের আরও কেনা হলো, অর্থাৎ যে 21টি গল্পের বই আছে এর 30% গল্পের বই আরও কেনা হলো। হিসাব করে দেখি আর কতগুলি গল্পের বই কেনা হলো, মানে কতগুলো গল্পের বই হয়েছে কেনা হয়েছে, আর লাইব্রেরিতে মোট কতগুলি গল্পের বই আছে। তো চলো অঙ্কটি কিভাবে করতে হবে আমরা একটু দেখে নিই। তো সর্বপ্রথম আমরা মোট গল্পের বইয়ের সংখ্যাটি লিখে নেব। তো আমরা এখানে লিখব মোট গল্পের বই কতগুলি আছে, 21টি। এই যে 21টি মোট গল্পের বই। এবার বলেছে এই 21টির 30%, তাই তো? তাহলে আমরা লিখব এর 30% সমান 30% সমান, অর্থাৎ এর বলতে কি এই 21টি 30% সমান। আমি বলেছিলাম যখন এর কথাটা থাকে তখন যে মোট সংখ্যা দেওয়া থাকে তার সঙ্গে এই যে পার্সেন্ট দেওয়া থাকে সেই সংখ্যাটা গুণ করে, এই পার্সেন্ট মানে কি আমরা জানি 100, সেই 100টি আমরা নিচে লিখে দেব, ঠিক আছে? তাহলে এই 2100 এর 30% সমান কত লিখতে পারি? এই শূন্য কেটে দেবো, এই শূন্য কেটে দেবো। তাহলে থাকছে কত? 3 0 0, 3 1 3, 3 2 6। তাহলে 2100টির 30% সমান কত? 630টি বই। অর্থাৎ এই 630টি বই নতুন কেনা হলো। তাহলে লিখবো আমরা অতএব 630টি বই কেনা হলো, ঠিক আছে? এই যে 630টি বই কেনা হলো। এবার দেখো বইতে বলেছিল আমাদের উত্তর, আরও একটা উত্তর চেয়েছিল যে এখন মোট কতগুলো গল্পের বই হলো। আগে গল্পের বই ছিল কতগুলো? 2100টি। এখন কেনা হয়েছে আরও 630টি। তাহলে মোট গল্পের বইয়ের সংখ্যা লিখবো অতএব মোট গল্পের বই, বা তোমরা শুধু বইও লিখতে পারো, সংখ্যা কত হচ্ছে, কি করব, যোগ করে দেবো। 2100 এর সঙ্গে 630 যোগ করে দেবো, এখানে লিখবো টি। তাহলে এই 0 করতে 0, 3 করতে 3, 6 এর 1 7, এখানে 2। তাহলে উত্তর হচ্ছে কত? আমাদের নতুন বই সংখ্যা ছিল 630টি, একটি উত্তর। আর একটি উত্তর কত? মোট বইয়ের সংখ্যা কত? 2730টি। কেমন? এবার পরের অঙ্ক 9-এর দাগের অঙ্ক আছে। দেখো, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% উপস্থিত আছে। অর্থাৎ মোট ছাত্রছাত্রী যদি 100 জন থাকে তার মধ্য থেকে 20 জন উপস্থিত আছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে 1230 জন। হলে আজ স্কুলে উপস্থিত রয়েছে কতজন হিসাব করি। তাহলে আমরা সর্বপ্রথম কি লিখব? মোট ছাত্রছাত্রী কতজন? 1230 জন, ঠিক আছে? এই যে 1230 জন, আমরা দেখো আগে যেরকম লিখেছিলাম না এর 30%, তো তোমরা যদি এর 30% না লিখে এইভাবে লিখতে পারো 1230 জন এর 20% উপস্থিত, ঠিক আছে? অতএব মোট উপস্থিত কত লিখবো আমরা এবার? মোট উপস্থিত, এইভাবে তোমরা অঙ্কটি করতে পারো। এই যে 1230, দেখো এখানে এর কথাটা আছে, তাহলে হচ্ছে গুণ 20/100। তাহলে 1230 জনের 20% কতজন উপস্থিত থাকছে সেটাই আমাদের বের করতে হবে। এই শূন্য কাটা, এই শূন্য কাটা। তাহলে দেখো আমাদের গুণ করছি 3 2 6, 2 2 4, আর 2 1 2। তাহলে মোট ছাত্রছাত্রীর কতজন উপস্থিত আছে? 246 জন উপস্থিত আছে। দেখো এখানে যদি বলতো আমাদের কতজন অনুপস্থিত আছে, তাহলে কি করতাম? এই 246 1230 থেকে বাদ দিয়ে দিতাম, তাহলে কতজন অনুপস্থিত আছে সেটা আমাদের বেরিয়ে যেত। কিন্তু যেহেতু আমাদের বলেছে মোট উপস্থিতির পরিমাণ বের করতে, সেই জন্য আমরা শুধুমাত্র উপস্থিতির পরিমাণটা বের করে নিলাম। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 10-এর দাগে আছে আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলা লেবুর রস দিতে হলো।
অর্থাৎ মোট শরবত কত 300 মিলিলিটার, এর 18% কমলা লেবুর রস দিতে হলো, কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম। একই রকম অঙ্ক, সেম টাইপের অঙ্ক, অর্থাৎ এই যে প্রথম যে দুটো অঙ্ক করলাম সেই দুটোর অঙ্কের মতনই একদম সেম অঙ্ক, কোনো রকম পার্থক্য নেই। শুধুমাত্র আমরা লিখে নেব মোট কমলা লেবুর রসের পরিমাণ 300 মিলিলিটার, আর 300 মিলিলিটারের 18% সমান কত সেটা আমরা বের করে নেব। 300 মিলিলিটারের 18% হয়ে যাবে আমাদের 54 মিলিলিটার, ঠিক আছে। তাহলে 3 18 54, 54 মিলিলিটার আমাদের কমলা লেবুর রস দিতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আমি এই অঙ্কটা করছি না, তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করো। এবার দেখো 11 দাগে আছে, শোভন এবছরের জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। তাহলে গত বছরে যদি 100 ধান হতো, এখন ধান হয় কত 125, কারণ 25% বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি। তো চলো এই অঙ্কটা একটু করি। তাহলে আমরা লিখব গত বছরের ধানের ফলন ছিল কত 12 কুইন্টাল, ঠিক আছে। এবছর কত পার্সেন্ট বেড়েছে 25%। তাহলে লিখব এ বছর ফলন বেড়েছে 12 কুইন্টালের 25%। এবছর বেড়েছে কত 12 কুইন্টালের 25%। তাহলে লিখব অতএব ফলন বেড়েছে বলেছিলাম আগেই, এই যে 12 কুইন্টাল এর 25% ফলন বেড়েছে, অর্থাৎ 25 উপরে নিচে 100। তো আমরা 25 দিয়ে যদি 100কে কাটি হচ্ছে 4, 4 দিয়ে 12কে কাটলে হচ্ছে 3। তাহলে এবছর ফলন বেড়েছে কত 3 কুইন্টাল। তাহলে আগের বছর ছিল 12 কুইন্টাল, এবছর বেড়েছে 3 কুইন্টাল। কিন্তু বলেনি কিন্তু এবছরে মোট কতটা ফলন হয়েছে, এবছরে শুধুমাত্র কতটা বেড়েছে আমাদের সেটা বের করতে বলেছে। তাহলে এবছরে আমাদের ফলন বেড়েছে এই যে 3 কুইন্টাল ফলন আমাদের বেড়েছে, তাই তো বলেছে। দেখি ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে, ও আচ্ছা এবছর কত কুইন্টাল ধান ফলেছে সেটা বের করতে বলেছে, তাই তো। তাহলে দেখো 3 কুইন্টাল তো বেড়েছে, তাহলে 12 কুইন্টাল তো আগে ছিল, এখন আরও 3 কুইন্টাল হয়েছে, তাহলে এ লিখবো এবার অতএব এবছর ধান ফলেছে কি হবে 12 যোগ 3 সমান সমান 15 কুইন্টাল। এটা আমাদের আনসার, ঠিক আছে। কারণ আমাদের বলেই দিয়েছে যে এবছরে কতটা ধানের ফলন হয়েছে সেটা আমাদের বের করতে হবে। 12 দাগে আছে দেখো, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে। সেম অঙ্ক, এই 11 দাগের যে অঙ্ক আর 12 দাগের অঙ্ক একদম সেম। এখানে শুধু ধান ছিল, এখানে জনসংখ্যা বলেছে, এখানে 25 ছিল, এখানে 12, আর এখানে 12 কুইন্টাল ছিল, সেখানে এখানে 175 জন আছে। একই রকম অঙ্ক, তো তোমরা সেম টাইপের অঙ্ক একই রকমভাবে করে নেবে। তো চলো 13 দাগের অঙ্কটা দেখি। এবছর আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাশ করে তবে হিসাব করে দেখি এবছর মাধ্যমিক পরীক্ষায় কত পার্সেন্ট ছাত্রছাত্রী পাশ করেছে। তো চলো অঙ্কটা করে দেখি। তাহলে লিখবো কি মোট ছাত্রছাত্রী কতজন আছে দেখো 80 জন, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী। পাশ করেছে কতজন, এবার লিখবো পাশ করেছে 80 জনের, পাশ করেছে 80 জনের কত পার্সেন্ট 65%। এটা হলো আমাদের শতকরায় আছে। তাহলে পাশ করেছে কত 80 জনের 65%, অতএব মোট পাশের সংখ্যা কত হচ্ছে 80 এর 65%, অর্থাৎ নিচে 100। ওকে, তো আমরা যদি 5 দিয়ে কাটি, 5 13 65, 5 20 100, আর 20 দিয়ে একে কাটলে হচ্ছে 4, 4 20 80। তাহলে উত্তর হবে কত আমাদের 3 4 12, 2 হাতে 1, 4 1 4 1 5, 52 জন।
তাহলে মোট পাস করেছে কত মাধ্যমিক পরীক্ষার্থী? ৮০ জনের মধ্যে ৫২ জন পাস করেছে। কেমন? এবার দেখো ১৪ দাগে বলেছে এক বিশেষ ধরনের পিতলে ৭০% তামা ও বাকিটা দস্তা আছে। তাহলে যদি ৭০, তাহলে কত পার্সেন্ট? ৩০% দস্তা আছে। ২০ কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করি। কি বলেছে? ২০ কিগ্রা পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে, কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে তামা। তাহলে আমাদের সেটা বের করে নিতে হবে। তাহলে ২০ কিগ্রার মধ্যে তামা আছে কতটা আমরা বের করে নেব, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে দস্তা, আর সেটাই হচ্ছে লাগবে। তাহলে লিখব মোট পিতল কুড়ি কেজি। কিগ্রা মানে কি? কিলোগ্রাম বা কেজি। এবার বলেছে এর মধ্যে তামা আছে। আমি একেবারে ডাইরেক্ট লিখছি, তামার পরিমাণ কত হচ্ছে? এই ২০ কিগ্রা ৭০%, অর্থাৎ ২০ গুণ ৭০/১০০। কারণ দেখো এতক্ষণ একটা লাইন বেশি করাচ্ছিলাম, সেই লাইনটা যেহেতু তোমরা এতক্ষণ বুঝে গেছো সেই জন্য আমি এখানে ডাইরেক্ট করে দিলাম। তাহলে এই ০ ০ কাটা, এই ০ এই ০ কাটা, তাহলে তামার পরিমাণ কত আছে? ১৪ কিগ্রা বা ১৪ কেজি। তাহলে কি দস্তার পরিমাণ কত? তাহলে লিখবো অতএব দস্তার পরিমাণ। যেহেতু আমাদের দস্তার পরিমাণ বের করতে বলেছে, তাহলে মোট তামা ছিল ২০ কেজি, তার মধ্য থেকে ছিল মোট পিতল ছিল ২০ কেজি, তার মধ্য থেকে ছিল তামা ১৪ কেজি। তাহলে মোট পিতলের থেকে যদি আমরা তামাটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের দস্তার পরিমাণ পেয়ে যাব ৬ কেজি। সেটাই আমাদের জানতে চেয়েছে যে কত কিগ্রা দস্তা লাগবে, সেটা আমরা হিসেব করি। তাহলে দস্তার পরিমাণ ৬ কেজি, অর্থাৎ এই ৬ কেজি দস্তাই কিন্তু লাগবে ওই ২০ কিলো পিতল তৈরি করতে। ঠিক আছে, নেক্সট ১৫ দাগ দেখো। চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে ৪% চিনির ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা ৬২৫ গ্রাম চিনি ব্যবহার করি। এখন চিনি ব্যবহার করি ৬২৫ গ্রাম। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব সেটা হিসাব করি। এখন ব্যবহার করছি কত গ্রাম? ৬২৫ গ্রাম। এর থেকে ৪% কমাবো, অর্থাৎ সেই কমানোটা কত গ্রাম হবে, আর ৪% কমানোর পরে যে চিনিটা পড়ে থাকবে সেই চিনিটা কত হবে সেটাই আমাদের বের করতে হবে। তো দেখো অঙ্কটা অনেকটাই ভালো অঙ্ক, ভালো করে একটু বুঝে নাও। তাহলে লিখবো কি? চিনির পরিমাণ বা চিনির ব্যবহার ব্র্যাকেটে লিখি এখন কত হচ্ছে? ৬২৫ গ্রাম। তাহলে লিখে নিলাম চিনির ব্যবহার এখন ৬২৫ গ্রাম। এবার লিখবো ৪% ব্যবহার কমানোর পর ব্যবহার কমবে, অর্থাৎ এই ৬২৫ গ্রামের ৪% ব্যবহার কমাতে হবে। তাহলে কি করে লিখবো? এখানে লিখি ৬২৫ গুণ ৪/১০০। তাহলে ৪ পঁচিশে ১০০, তাই তো? এবার ২৫ দিয়ে যদি এটাকে কাটি বা ৫ দিয়ে যদি কাটি, ৫ ৫ ২৫, ৫ ১২৫-এ ৬২৫, ৫ দিয়ে ১২৫ গেলে ৫ সমান সমান কত হচ্ছে? ২৫ গ্রাম। তাহলে চিনির ব্যবহার কত গ্রাম কমবে? ২৫ গ্রাম, অর্থাৎ ৪% ব্যবহার কমালে চিনির ব্যবহার কমবে ২৫ গ্রাম। এবার দেখো পরের পার্টের উত্তর আমাদের বলেছিল, তাহলে এখন কতটা চিনি ব্যবহার করব? এখন চিনি ব্যবহার করব কত হবে? আগে ব্যবহার করতাম ৬২৫ গ্রাম, এখন আরও ২৫ গ্রাম কম ব্যবহার করব। তাহলে ৬২৫ থেকে আমরা ২৫ বাদ দিয়ে দেব, উত্তর হবে কত? ৬০০ গ্রাম। তাহলে এখন চিনির ব্যবহার হবে ৬০০ গ্রাম, আর কত গ্রাম? দুটো উত্তর চেয়েছে আমাদের, যে চিনির ব্যবহার কত গ্রাম কমবে? ২৫ গ্রাম, আর ব্যবহার কমার পর এখন কত গ্রাম চিনি আমরা ব্যবহার করব? না, ৬০০ গ্রাম। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট কি আছে? ১৬। অমলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অমলবাবু প্রতি মাসে ১৮৭০ টাকা বাড়ি ভাড়া দেন
তবে অনিলবাবু নয়, অনিলবাবুর মাসিক আয় কত হবে? তাহলে দেখো এখানে আছে এই যে 1870 টাকাটা না, এটা হচ্ছে 22%। অর্থাৎ বলেছে এই 1870 টাকাই 22%, বা 22% বাড়ি ভাড়া সমান আমরা যদি লিখি 1870 টাকা, 1% সমান আর 100% সমান কত হবে বের করে নিলেই আমাদের উত্তরটি বেরিয়ে যাবে। তো চলো আমরা সেইভাবেই অঙ্কটি করব। তাহলে চলো লিখে নিই, এইভাবে লিখব 22% বাড়ি ভাড়া সমান 1870 টাকা। ঠিক আছে, এবার এই 22%-এর জায়গায় লিখব 1% বাড়ি ভাড়া সমান 1870, নিচে কত হচ্ছে 22, কারণ ভাগ হয়ে যাচ্ছে। এবার 100%, তো 100% কেন, সমস্ত যখন শতকরা অঙ্ক করি তাহলে টোটাল কি আমরা ধরি, একদম আলটিমেট যে ফিগারটা থাকে সেটা হচ্ছে 100। তাহলে 100% বাড়ি ভাড়া সমান, তাহলে কত হচ্ছে 1870 নিচে 22, উপরে কত হচ্ছে 100 গুণ, এটা তোমাদের টাকা। তাহলে দেখো এবার আমরা কাটাকাটি করব, 11 দিয়ে যদি কাটি 11 দুগুণ 22, 11 কে 11, হাতে থাকছে 7, 7 11 77, 0 170, এই 2 দিয়ে 100-কে কাটা যাচ্ছে, কত হচ্ছে 50। তো এটাকেও আমরা কাটতে পারতাম, তাহলে উত্তর কত হবে 170 গুণ 50 সমান, দেখো দুটো শূন্য আছে তাই দুটো শূন্য পাতিয়ে নেব, 5 7 35-এর 5 হাতে 3, 5 একে 5 আর 3 8, 85 বা 8500 টাকা, এটা তার মাসিক আয়। তাহলে লিখবো অতএব তার মাসিক আয় কত, 8500 টাকা। ঠিক আছে, দেখো এই অঙ্কটা আমি বোঝানোর জন্য তোমাদের এভাবে করলাম। বা এখানে যদি লিখি 22% বাড়ি ভাড়া সমান 1870 টাকা কত মাসিক বাড়ি ভাড়া, তাহলে 1% সমান আর 100% সমান আমাদের বেরিয়ে গেল কত, 8500 টাকা। এই অঙ্কটা আমরা এভাবেও করতে পারতাম, আমি এক লাইনে বোঝানোর চেষ্টা করছি। এই অঙ্ক যখন আমি লিখতাম মাসিক আয়, এখানে যদি লিখতাম মাসিক আয়, ঠিক আছে, কত লিখতাম, এই মাসিক আয় বের করতে গেলে বা যখন পার্সেন্ট দেওয়া থাকে তখন থেকে যদি আমাদের একটা টোটাল ফিগারে আনতে হয়, তখন আমরা দেখো এখানে এইভাবে বের করতাম, 1870 লিখতাম ওপরে, নিচে লিখতাম 2200 বা 22, তাকে আমরা 100 দিয়ে গুণ করে দিতাম, অর্থাৎ এই যে ফিগারটা আসছে এই ফিগারটা আমাদের এক লাইনে চলে আসতো। কিন্তু আমি বোঝানোর জন্য তোমাদের এরকমভাবে ভেঙে ভেঙে করালাম। ঠিক আছে, এবার দেখো 17 দাগে আছে, ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেছেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমির পরিমাণ। দেখো এখানে এই যে 55% জমিতে পাট চাষ করেছেন না, এই 55% জমি সমান 11 বিঘা জমি, আগেরটার অঙ্কের মতন, কারণ বলেছে 11 বিঘা জমিতে পাট চাষ করেছেন। এখানে দেখো বলেছে 55% জমিতে পাট চাষ করেছেন, অর্থাৎ বাকি যে 45% জমি আছে সেই জমিটাই আমাদের বের করতে হবে। কারণ কি দেখো 55% মানে তো বলেই দিয়েছে 11 বিঘা, তাহলে 100% জমি মানে কত, যেটা সেটাই হচ্ছে মোট জমি। তাহলে এই অঙ্কটার মতন করেই এই অঙ্কটা আমরা করব। তাহলে দেখো আমরা এখানে লিখব 55% জমি সমান, আর পাট চাষ লিখছি না, 55% জমি সমান কত, 11 বিঘা, এটাই বলে দিয়েছিল বইতে। তাহলে 1% জমি সমান কত হবে, 55/11 বিঘা। এবার 100% জমি সমান কত হবে, 55 গুণ 100 নিচে 11। ঠিক আছে, তাহলে দেখো 17 দাগে এইভাবে লিখব, 55% জমি সমান 11 বিঘা। ঠিক আছে, তাহলে 1% জমি সমান কত হবে, এই 11 উপরে 55 নিচে বিঘা জমি হলো। এবার বলেছে মোট জমি, অর্থাৎ 100% জমি সমান এই 11 গুণ 100 নিচে 55, এটা কি হচ্ছে বিঘা। 11 দিয়ে যদি 55-কে কাটি হচ্ছে 5, 5 দিয়ে 100-কে কাটলে হচ্ছে 20, তাহলে হচ্ছে সমান কত হচ্ছে 20 বিঘা। এবার আমরা এটা লিখতে পারি অতএব তার মোট জমি 20 বিঘা। ঠিক আছে, দেখো এই যে আমি যদি মনে করি এই একটা জমি, ঠিক আছে, মনে করো এইটুকু আছে, এটা হচ্ছে 55%,
ঠিক আছে। এই 55% জমিটা সমান আমাদের বলে দিয়েছে, এর পরিমাণটা বলে দিয়েছে। এই যে 55% জমি সমান কত বলে দিয়েছিল, 11 বিঘা। আর আমাদের জানতে চেয়েছে এই যে মোট জমি, এই যে গোলটা আমি করেছি, এই মোট গোলটার পরিমাণ কত। তাহলে এই জায়গাটুকু যদি 11 বিঘা হয়, নিশ্চয়ই এই জায়গাটুকু তার থেকে কম হবে। আর সেই দুটো মিলিয়ে অর্থাৎ এই জায়গাটুকু কত হবে, 45%। কী করে, এই 100%-এর থেকে বাদ দেবো 55%, তাহলে 45%। এই 45% জমি হবে 9 বিঘা। কী করে, যে আমরা এইভাবে বের করে নেব। তাহলে এই যে জমিটা আছে এটা হচ্ছে 9 বিঘা আর এটা হচ্ছে 11 বিঘা, তাহলে দুটোর পরিমাণ কত হচ্ছে, টোটাল 20 বিঘা। ঠিক আছে। এবার দেখো 18 দাগ বলেছে, আমাদের পরিবারের মোট মাসিক খরচ 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয়। অর্থাৎ যে টাকাটা পরিবারের খরচ হয় তার মধ্যে 4,750 টাকা খাওয়া দাওয়ার কাজে লাগে, এবং অন্যান্য খরচ হয় কত, 5,900 টাকা। এবার বলেছে যদি খাওয়ার খরচ 10% বাড়ানো হয়, অর্থাৎ এই যে খরচটা আছে এটাকে 10% বাড়াবে এবং অন্যান্য খরচ 16% কমানো হবে। আর অর্থাৎ এই যে খরচটা আছে একে 16% কমানো হবে। তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি। তাহলে আমরা দেখে নিই কি করতে হবে। তাহলে প্রথম আমরা লিখে নেব মোট খরচ। একটা ছিল সংসার খরচ বা খাওয়া দাওয়ার খরচ ছিল একটা, কত, 4,750 টাকা। আর অন্যান্য খরচ ছিল 5,900 টাকা। এটা আমরা বের করে নেব সর্বপ্রথম। তাহলে যোগ করব, শূন্য করতে 0, 0 আর 5 যোগ করলে হচ্ছে 5, 9 আর 7 16, 6 হাতে 1, 5 আর 1 6 আর 4 10, 10,650 টাকা হচ্ছে মোট খরচ হয়। এবার দেখো এই খরচটাকে 10% বাড়াবে আর এই খরচটাকে 16% কমাবে। তাহলে আমরা লিখব খাওয়া খরচ 10% বাড়লো, খাওয়া খরচ 10% বাড়লো। অতএব এখন খরচ হয় কত, কতর 10% বেড়েছে, এই 4,750 এর 10% বেড়েছে, অর্থাৎ 10/100। এটা তো খাওয়া খরচে 10% বেড়েছে, কতর মধ্যে 10% বেড়েছে, 4,750 টাকার মধ্যে, তাই এটা যোগ। বা আমরা এটা আগে পাঠিয়ে নিতাম, 4,750 যোগ 4,750 গুণ 10/100। এটা 2 লাইনে করা যায়, আমি তো 1 লাইনেই করছি। এবার দেখো এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে এখানে কত থাকছে, 475 যোগ 4,750। তো এই দুটোকে যদি যোগ করি, 5 শূন্য করতে 5, 7 আর 5 12, 2 হাতে 1, 4 আর 1 5, 7 আর 1 8 আর 4 12, 2 হাতে 1, 4 আর 1 5, কত হচ্ছে 5,225 টাকা। তাহলে এখন খরচ হয় কত, খাওয়া খরচ হয় কত, 5,225 টাকা। কারণ এর সাথে যদি দেখো, এবার আমাদের বলেছে যে এই যে খাওয়া খরচটা ছিল অর্থাৎ অন্যান্য খরচ, এটা 16% কমাতে হবে। এবার লিখবো অন্যান্য খরচ 16% কমলে হয়। এবার দেখো 16% কমছে কতর মধ্যে, 5,900-র মধ্যে। দেখো এই সংখ্যাটা আমাদের আগে লিখতে হবে, বিয়োগ, এটা বিয়োগ দেবো, এর থেকে কমবে তো 5,900-র কত পার্সেন্ট কমবে, 16%। তাহলে 16 উপরে নিচে 100। ঠিক আছে। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে দেখছে কত, 5,900, এর থেকে বিয়োগ করে দেবো, এখান থেকে গুণ করে যা হবে তাই। তাহলে কত হচ্ছে, 944। তাহলে এই 944টা এর থেকে বাদ দিয়ে দেবো। কত হচ্ছে, 6 আছে কত হলে 10 হবে, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে 1, 4 একে 5, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে 1, 9 একে 10, 10 আছে কত হলে 9 হবে, হাতে 1, এখানে হচ্ছে 4। কত হচ্ছে, 4956 টাকা। এটা হচ্ছে খরচ কমে হয়েছে, অর্থাৎ অন্যান্য খরচ কমে হয়েছে। এবার দেখো আগে মোট খরচ আমরা বের করে নিয়েছিলাম, এখন মোট খরচ আমরা বের করে নেব। এখন মোট খরচ কত হচ্ছে, এখন মোট খরচ কত হবে, আগে খাওয়া খরচ বাড়ানোর পরে হয়েছিল 5,225 টাকা, আর এখন অন্যান্য খরচ 16% কমানোর পরে হয়েছে 4,956 টাকা। তাহলে এই দুটো যোগ করব, 6 আর 5 11, 1 হাতে 1, 5 আর 1 6, 6 আর 2 8, 9 আর 2 11, 1 হাতে 1, 4 আর 5 আর 5 10, কত হচ্ছে 10,181 টাকা। এখন খরচ হয়েছে 10,181 টাকা, আগে খরচ হয়েছিল 10,600
টাকা। তাহলে আমরা লিখতে পারি এখন খরচ কমেছে, এখন তো খরচ কমেছে, আগে ছিল কত 10,650 টাকা, তার থেকে এখন খরচ হচ্ছে কত 10,181 টাকা। তাহলে তো নিশ্চয়ই খরচ কমেছে, আমরা দেখেই বুঝতে পারছি। কত কমেছে, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে 8 রেখে 9, 9 আছে কত হলে 15 হবে, 6 হলে হাতে 1, 1 রেখে 2, 2 আছে কত হলে 10 হবে, 4 হলে। তাহলে এখন খরচ কমেছে কত 469 টাকা। এটাই আমাদের উত্তর বের করতে বলেছে। এবার দেখো 19-এর দাগে কি বলেছে দেখে নিই। বলেছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসাব করি। 2 বছর পরের জনসংখ্যা কত হবে তাও হিসাব করি। অর্থাৎ প্রতি বছর 4% করে বাড়ছে, তাহলে 1 বছর পরে কত হবে আর 2 বছর পরে কত হবে সেটা আমাদের হিসাব করতে হবে। তো চলো দেখে নিই। তাহলে লিখব বর্তমান জনসংখ্যা কত আছে 26,250 জন। এবার লিখব 4% বাড়লে জনসংখ্যা হয়, দেখো এই অঙ্কটা আমি এভাবে করতে পারি। এই 26,250-এ 4% কত হয় সেটা বের করে নিয়ে তারপরে এর সাথে আবার যোগ করতে পারি, বা একই রকমভাবে আগের যে অঙ্কটা করলাম এই যে 26,250 এটা এখানে লিখে নেব, এখানে একটা যোগ চিহ্ন দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখবো 26,250 এর 4%, অর্থাৎ 4/100। এভাবেও আমরা অঙ্কটা করতে পারি। তাহলে এই 0 শূন্য কেটে দেবো, 2 দিয়ে যদি কাটি হচ্ছে 2 দুগুণ 4, 5 দুগুণ 10। এবার 5 দিয়ে একে কাটবো, 5 5 25, হাতে থাকে 1, 12, 5 দুগুণ 10, হাতে থাকে 2, 5 5 25। এবার 2 দিয়ে গুণ করে দেবো, হবে 1050, সরি 1050 জন যোগ করবো না। এবার এই 26,250-এর সাথে 1050 যোগ, যেহেতু এই লাইনে লেখা ছিল, তাহলে 26,250 যোগ 1050 কত হচ্ছে যোগ করে দেখি। 0 করতে 0, 5 আর 5 10-এর 0, হাতে 1, 2 রেখে 3, 6 রেখে 7, কত হচ্ছে 27,300 জন। এটা হচ্ছে প্রথম বছরের জনসংখ্যা কত হলো 27,300। এই 27,300 বেড়েছে কি প্রথম বছরে, অর্থাৎ প্রথম বছরে আমরা যদি লিখি এখানে প্রথম বছরে 4% জনসংখ্যা বাড়লে মোট জনসংখ্যা হচ্ছে কত 27,300 জন। এবার বলেছে পরের বছরে, সেখানেও কিন্তু 4% হারে বেড়েছে, কিন্তু কতর মধ্যে বেড়েছে এই 26,250 জনের মধ্যে না, কতর মধ্যে বেড়েছে 27,300 জনের মধ্যে। এবার লিখবো পরের বছরের জনসংখ্যা হয়, তাহলে চলো লিখি পরের বছর জনসংখ্যা হয়, বা দ্বিতীয় বছর লিখি এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় বছর জনসংখ্যা হয় একই রকমভাবে কত এই 27,300 জনের মধ্যে বেড়েছে, তাই এখানে যোগ চিহ্ন দিয়ে এখানে লিখবো 27,300 গুণ 4, এখানে তো 4% বেড়েছে, 4/100। তাহলে এই 0 0 কাটা, এই 0 0 কাটা, কত থাকছে এখানে 3 4 12, 2 হাতে 1, 3 4 7 28 আর 1 29, 9 হাতে 2, 4 দুগুণ 8 আর 2 10, 1092। এই 1092-এর সাথে যদি 27,300 যোগ করা হয়, তাহলে যে জনসংখ্যাটা আসবে সেটাই হচ্ছে দ্বিতীয় বছরের জনসংখ্যা। তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 2, তাহলে এতজন, অর্থাৎ দ্বিতীয় বছরের জনসংখ্যা বেড়ে হয়েছে কত 28,392 জন, আর প্রথম বছরে হয়েছিল 27,300। তাহলে এটাই আমাদের প্রথম বছর আর দ্বিতীয় বছরের জনসংখ্যা। ঠিক আছে, দেখো আমাদের বলেছিল প্রথম বছরে একটা জনসংখ্যা, অর্থাৎ প্রথম বছরে মোট লোক ছিল কত 26,250 জন, তার 4% বেড়ে হয়েছে কত 27,300 জন। কিন্তু দ্বিতীয় বছরে যখন জনসংখ্যা বাড়বে, নিশ্চয়ই মনে করো তোমাদের বাড়িতে 5 জন আছে, সেই 5 জনের সাথে আরও একজন যোগ দিলে কতজন হলো, বা 6 জন হলো। এখন যদি বলে পরের দিন আরও একজন যোগ দিলে তোমাদের বাড়িতে কত হলো, কিন্তু তোমাদের বাড়িতে তো প্রথমে ছিল 5 জন, কিন্তু তার সঙ্গে যোগ দেওয়ার পরে তো আর একজন বেড়েছে, সেই বাড়ার সঙ্গে আরও একজন যোগ করলে কিন্তু পরের দিনের জনসংখ্যা বা তোমাদের সদস্য সংখ্যা বাড়লো 7 জন। তোমাদের বাড়ির জনসংখ্যা যদি 5 জন থেকে থাকে, যে কুটুম বা আত্মীয়টি এসেছে তাকে তুমি বাদ দিয়ে পরের দিনের সংখ্যাটা যোগ করলে কিন্তু হচ্ছে না, কারণ তিনি তো তোমার বাড়িতেই আছেন। ঠিক সেই রকমভাবে এই অঙ্কটাও এই 26,250 জনের মধ্যে 4% বেড়েছে, মানে কি এই 27,300 জন হয়েছে,
আবার এই 27,300 জনের 4% বেড়েছে, সেটা হয়েছে 28,392 জন। এখানেই অঙ্কটা একটু বোঝার, সেই জন্য কিন্তু এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, পরীক্ষায় প্রায়শই এসে থাকে। তোমরা কিন্তু অঙ্কটা খুব মনোযোগ সহকারে বারবার দেখবে। এবার দেখো 20 দাগের অঙ্কটি বলেছে, শেষ অঙ্ক, ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকাল ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এই 1080 টাকায় ধানের দাম বেড়েছে 15%। তাহলে যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন। ঠিক আছে, তো চলো অঙ্কটা একটু ক্রিটিক্যাল আছে, করে দেখি। তাহলে সর্বপ্রথম আমরা লিখব 12 কুইন্টাল ধানের দাম। কুইন্টাল প্রতি কত থাকছে সেটা আর দেখছি না, কারণ লেখাই আছে। লিখবো 12 কুইন্টাল ধানের দাম কত হচ্ছে। 1 কুইন্টালের দাম ছিল 1080 টাকা, আর 12 কুইন্টালের দাম কত হবে সেটা আমরা বের করে নেব। 12 শূন্য শূন্য, 8 12 96, 6 হাতে থাকছে 9, 12 শূন্য শূন্য তাতে 9 যোগ হলো 12 × 12, কত হচ্ছে 12,960 টাকা। এটা হচ্ছে 12 কুইন্টাল ধানের দাম। ঠিক আছে, এবার দেখো ধানের দাম বলেছে বর্ষাকালে, এখানে লিখবো বর্ষাকালে 15% দাম বৃদ্ধি পাওয়ায় কুইন্টাল প্রতি ধানের দাম হয় কত হচ্ছে, কুইন্টাল প্রতি ধানের দাম হয়, আগে ছিল কত 1080, এর মধ্যে বৃদ্ধি পেয়েছে 15%, তাহলে 1080 গুণ 15/100 বৃদ্ধি পেয়ে এটা হয়েছে। এই শূন্য শূন্য কাটবো, 5 দিয়ে যদি কাটি 3 × 5 = 15, আর 5 × 2 = 10, 2 দিয়ে যদি এটাকে কাটি 5 × 2 = 10, 4 × 2 = 8, তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 1080, আর একে গুণ করলে 3 4 12, 2 হাতে 1, 3 × 5 = 15, আর 1 16, 162। এই দুটোকে আমরা যদি এবার যোগ করে দিই কত হচ্ছে দেখে নিই। 2 করতে 2, 8 আর 6 14, 4 হাতে 1, 1 আর 1 2, এখানে বসলো 2, এখানে হচ্ছে 1, কত হচ্ছে 1242 টাকা। তাহলে ধানের দাম বেড়েছে 1242 টাকা হয়েছে 15% বৃদ্ধি পেয়ে। এখন তিনি কত টাকা বেশি পাবেন, অর্থাৎ এখনও তো তিনি 12 কুইন্টালই ধান বিক্রি করবেন, তাহলে এখন 12 কুইন্টাল ধান বিক্রি করে কত টাকা পান সেটা হিসাব করব। তাহলে চলো লিখে নিই, এখন 12 কুইন্টাল ধানের দাম, এখন 12 কুইন্টাল ধানের দাম কত হবে, 1 কুইন্টালের দাম তো 1242 টাকা, তাহলে 12 কুইন্টাল ধানের দাম কত হবে, টাকা এটাই লিখে নেব। তো তোমরা যদি পাশাপাশি গুণ করতে না পারো, তোমরা এইভাবে বাতিও নিতে পারো, 1242 গুণ 12, 2 × 2 = 4, 4 × 2 = 8, 2 × 2 = 4, 2 1 × 2 গুণ 2 4 2 1, এখানে হচ্ছে 4, 8 আর 2 10 শূন্য হাতে 1, 4 1 4, 8 আর 1 9, 2 আর 2 4, এখন পাচ্ছেন কত 14,904 টাকা। তাহলে এখন তিনি কত পাচ্ছেন, এখানে লিখে নেব 904 টাকা। আগে পেতেন কত দেখে আমরা বের করে নিয়েছিলাম 12,960 টাকা, তাহলে এখন তিনি বেশি পান সেটা আমরা লিখে নেব। অতএব এখন তিনি বেশি পান কত, 14,904 থেকে বিয়োগ করব 12,960 টাকা, যেটা উত্তর হবে সেটাই উত্তর। তাহলে 0 আর 4 এর বিয়োগ করলে হচ্ছে 4, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে 1, 9 রেখে 10, 10 হচ্ছে কত হলে 9 হবে, 19 হবে, 9 হলে হাতে 1, 2 রেখে 3, এই যে 1944 টাকা তিনি এখন বেশি পান। অর্থাৎ আগে পেতেন 12,960 টাকা, এখন পাচ্ছেন 14,904 টাকা। সেই জন্য এই যে বলেছে যে তিনি দ্বিতীয় বছরে 12% ধানের দাম বেড়ে যায় কত টাকা পাবেন বেশি, তাহলে পাবেন বেশি কত 1944 টাকা, তাহলে তিনি বেশি পাবেন। তাহলে এটাই আমাদের আনসার, এবং এটাই আমাদের 20 দাগের শেষ অঙ্ক ছিল। তো আশা করি তোমাদের অঙ্কগুলো বুঝতে কোথাও অসুবিধা হয়নি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।